প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। এর আগে একদিন মাত্র ক্লাস 11-এর ক্লাস হয়েছে, তোমরা জানো। সেই ক্লাসে আমরা কি করেছিলাম, বিভিন্ন রকম একক নিয়ে আলোচনা করেছিলাম এবং মাত্রা বিশ্লেষণ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তো আজকে এই মাত্রা বিশ্লেষণের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো যে যখন কোনো একটা রাশিকে, যে কোনো একটা ভৌত রাশিকে MLT এর ফর্মে যখন লেখা হয় তখনই সেটাকে কি বলা হয়, তার মাত্রা বলা হয়, তাই না? যেমন আমি কি বলেছিলাম, কোনো একটা রাশির, যেমন মনে করো আমি যদি লেন্থের কথা বলি, লেন্থ মানে কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের যদি কথা বলি, দৈর্ঘ্যকে সবসময় L দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? কোনো কিছু যদি মাস বোঝায় বা ভর বোঝায়, ভরকে M দ্বারা প্রকাশ করা হয়, আর টাইমকে ক্যাপিটাল T দ্বারা প্রকাশ করা হয়। তার মানে যে কোনো রাশিকে এই M, L এবং T দ্বারা প্রকাশ করার যে পদ্ধতি ছিল সেটাই ছিল তার মাত্রা, তাই না? যেমন এবার যদি তোমাদেরকে বলি যে কয়েকটা মাত্রা লেখো, যেমন ক্ষেত্রফলের যদি বলি, ক্ষেত্রফল ইংরেজি কি? এরিয়া। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো এই দৈর্ঘ্য মনে করো এইটা একটা কোনো একটা বস্তুর সারফেস বা ক্ষেত্রফলের কথা বলছি। এর দেখো এটাকে কি বলি? লেন্থ। আর এটাকে বলি ব্রেথ। লেন্থ মানে কি? দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? L ইন্টু বি, এরিয়া ইজ ইকুয়ালস টু। তাহলে এইটা যখন মাত্রা বলবো, তার মানে দেখো এটা কি? এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, ঠিক আছে? এটাকে প্রস্থ বলা হচ্ছে, কিন্তু এটাও তো একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থকেই বোঝাচ্ছে। সেজন্য দুটোর যে মাত্রা হবে সেটা কি হবে? L ইন্টু এল সমান কি? L স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের যে মাত্রা হবে সেটা হবে L স্কোয়ার। ওকে, এইভাবে কিন্তু আমরা কোনো একটা রাশি দেওয়া থাকলে তার মাত্রা নির্ণয় করেছিলাম, ঠিক আছে? এবার যদি তোমাকে আমি বলে দিলাম বেগ। বেগ মানে কি? ভেলোসিটি, ইংলিশে ভেলোসিটি বলা হয়। তাহলে বেগ, বেগ মানে কি জানি আমরা? সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে সরণ বাই সময়। তাহলে সরণ মানে কি? একটা নির্দিষ্ট দিক বরাবর একটা লেন্থকে, দৈর্ঘ্যকে সরণ বলা হয়। তাহলে সরণের মাত্রা কি? L। সময়ের মাত্রা কি? T। তাহলে দেখো L/T হবে, সেটাকে আমরা লিখতে পারি LT⁻⁻1। এটা হয়ে গেল আমাদের বেগের মাত্রা। এইভাবে কিন্তু প্রত্যেকটা রাশির আমরা মাত্রা নির্ণয় করতে পারি। আচ্ছা, তোমাদেরকে যদি বলি বলের মাত্রা বলো, বল। তাহলে বল মানে কি? বলের যদি মাত্রা নির্ণয় করতে হয়, নিউটনের সেকেন্ড ল অনুসারে আমরা কি জানি? P = ma বা P = mF। এমটা কি? ভর, এফটা কি? ত্বরণ। তাহলে আমাকে জানতে হবে ভরের মাত্রা। ভরের মাত্রা কি জানি আমরা? ক্যাপিটাল M। এফ মানে কি? ত্বরণ। ত্বরণ মানে কি? এই বেগ বাই সময়। তাহলে এখানে আমি ত্বরণটাও লিখে দিচ্ছি। ত্বরণ মানে কি? আমরা জানি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তন। তাহলে বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা অলরেডি জানি, দেখো LT⁻⁻1 বাই আর একটা T হবে। তাহলে উপরে চলে গেলে LT⁻2 হবে। এটা হয়ে যাবে আমাদের ত্বরণের মাত্রা। তাহলে M ইন্টু ত্বরণের মাত্রা কি হয়ে যাবে? LT⁻2। তাহলে এটা একত্রে লিখলে MLT⁻2। এটা হয়ে গেল আমাদের কার? বলের মাত্রা। এইভাবে কিন্তু মোটামুটি প্রত্যেকটা রাশির মাত্রা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? তো আমাদেরকে সেগুলো নির্ণয় করাও জানতে হবে। যেমন কার্য যদি বলি, কার্য, কার্য মানে কি? কার্য, কার্য মানে হলো বল প্রয়োগ করলাম দিয়ে সরণ হলো। তার মানে কি? বল ইন্টু সরণ। বলের মাত্রা অলরেডি বের করলাম, MLT⁻2। সরণের মাত্রা কি? L। এগুলো সবসময় বক্সে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, ঠিক আছে? তাহলে কি হবে? ML2T⁻2। এটা হয়ে গেল আমাদের কার্যের মাত্রা। ক্ষমতার মাত্রা বললে এটাকে জাস্ট T দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে? ML2T⁻3 হবে। ওকে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রাশির মাত্রা কিভাবে বের করতে হয় না করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবার ঘটনা হলো এইটা হচ্ছে যে মাত্রা। এবার এই মাত্রা বিশ্লেষণ শেখার আমার কি দরকার, মাত্রা বিশ্লেষণ জেনে আমার কি হবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কাছে আসল কোশ্চেন। তো দেখো, এই যে মাত্রা বিশ্লেষণ যেটা শেখানো হচ্ছে বা যেটা আমরা শিখছি, সেটা কিন্তু
মোটামুটিভাবে মেনলি 3টে কাজে লাগে। কি কি 3টে কাজে লাগে? সেটা হচ্ছে, প্রথম হলো কোনো একটা ভৌত রাশির কোনো একটা একক, মনে করো একটা সিজিএস সিস্টেমে দেওয়া আছে, তাহলে আমাকে বললো এসআই সিস্টেমের মান কত হবে, বা সিজিএস এবং এসআই সিস্টেমে কোনো একটা রাশির যে একক, তোমাদেরকে বলে দিই, মাত্রা বিশ্লেষণের 3টে কাজ আছে। কি বললাম? একটা, যে কোনো একটা ভৌত রাশির মানকে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে ট্রান্সফার করতে কাজে লাগে। কীরকম? মনে করো কোনো একটা রাশি ওয়ার্ক ডান, মানে কি কৃতকার্য। তাহলে কৃতকার্যের এসআই সিস্টেমে ইউনিট আমরা জানি কি? জুল। আমি তোমাকে বললাম ওয়ার্ক ডানের এসআই আর সিজিএস সিস্টেমের যে একক আছে এটা কি? আর্গ। তাহলে তোমাকে আমি বললাম এই জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা বলো। তার মানে 1 জুল সমান কত আর্গ, এই রিলেশনটা বের করো। তাহলে বুঝতে পারলে প্রথম কাজ হলো কোনো একটা রাশির দুটো যে ইউনিট থাকে বা দুটো যে একক পদ্ধতি থাকে, সেই একক পদ্ধতিগুলোর মধ্যে সম্পর্ক বের করা, এই কাজে লাগে। তারপরে কোনো একটা, মনে করো সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, কোনো একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা সঠিক কি না তা যাচাই করা। তার মানে কি? কোনো একটা সমীকরণ দেওয়া আছে, মনে করো দেওয়া আছে a সমান ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে তুমি বুঝতে পারছো যে এই সমীকরণটা এরকম ধরনেরই হবে, কিন্তু এই সমীকরণটা যেটা লিখলে এটা যে সঠিক নাকি ভুল লিখলে, বা মনে করো v সমান u প্লাস at, বা মনে করো v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2fs, এই যে সমীকরণগুলো আমরা লিখছি, তাহলে এই সমীকরণটা সঠিক লিখলাম না ভুল লিখলাম, সেটা কিন্তু এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে যাচাই করা যায়। আরও একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়। বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। তাহলে বিভিন্ন ভৌত যদি রাশি দেওয়া থাকে, সেই ভৌত রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা যায়। তো চলো আমরা একে একে কিন্তু এগুলো জানবো যে কিভাবে আমরা সেগুলো করতে পারি। ওকে, তো তার আগে তোমাদেরকে একটা বলে দিই যে যেমন মনে করো যে একটা এরকমভাবে একটা রাশিমালা দেওয়া আছে, সেটাকে আমি বলছি, মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকমভাবে এটা কোনো একটা রাশি দেওয়া আছে। তাহলে দেখো এই রাশিতে এই টার্মটা তার সাথে এই টার্মটা তার সাথে এই টার্মটা যোগ করছি। তাহলে যদি তোমাকে বলি এইটা যেটা দেওয়া আছে এক্সটা, সেটা দেওয়া আছে 5 কেজি, এটা দেওয়া আছে 2 মিটার, এটা দেওয়া আছে 2 গ্রাম। তাহলে এইরকমভাবে যদি দেওয়া থাকে, তার মানে দেখো এইটা কি ভরের একক, মিটারটা কি দৈর্ঘ্যের একক, এটা আবার কি একটা ভরের একক, এটা আবার সিজিএস এককে আছে, এটা আছে কি এসআই এককে। তাহলে এইরকমভাবে যদি মিক্সডভাবে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই এই সম্পর্ক কিন্তু স্থাপন করা যায় না। সেক্ষেত্রে কি, যখন কোনো একটা যোগ বা বিয়োগ এইভাবে দেওয়া থাকবে, তখন মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা রাশি একই একক পদ্ধতিতে হতে হবে। একটা কথা আছে প্রচলিত, সেটা হচ্ছে দেখো যে ছাগলের সাথে ছাগলই যোগ করা যায়। মানে এইখানে মনে করো যে একটা খামার আছে, খামার বুঝো তো, মানে যেখানে পশু পাখি বা প্রাণী রাখা হয় আর কি, বা চাষবাস করা হয়। সেখানে মনে করো এই খামারে মনে করো 3টে ছাগল আছে, 4টে কাউ আছে, গরু আছে, 5টা ডগ আছে। তাহলে দেখো এইখানে 3 রকমের প্রাণী আছে। আমি যদি তোমাকে বলি যে ওখানে কটা ছাগল আছে, তাহলে তুমি কি করবে? শুধুমাত্র ছাগলের সংখ্যাটাই বলবে, তার সাথে কিন্তু এটা যোগ করে দিয়ে বলতে পারবে না, ঠিক আছে? তো তেমনিভাবে আমাদের এরকম কেসটা, যে তোমার প্রত্যেকটার যে একক, সেগুলো যেগুলো সেম এককে থাকবে সেগুলোর সাথে সেগুলো যোগ হবে, অন্যগুলো কিন্তু তার সাথে যোগ করা যাবে না, ঠিক আছে? এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি প্রত্যেকটা যদি কেজিতে থাকতো, তাহলে আমরা যোগ করে দিতে পারতাম। প্রত্যেকটা যদি কেজিতে না থাকে, তাহলে কিন্তু আমার যোগ করা যাবে না, ঠিক আছে?
তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে, মনে হতে পারে যে স্যার ধরেন এরকমভাবে দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এরকমভাবে কিছু রাশি দেওয়া আছে। তাহলে এরকমভাবে যদি রাশি দেওয়া থাকে তাহলে দেখো, যদি ধরো প্রথমটার একক নেই দেখতে পাচ্ছি, কিন্তু এই যে রাশিটা এই রাশিটা এই রাশিটা এদের যদি একক থাকে তাহলে এটা ধরো কেজি আছে, এক্সের মান হলো কেজি এককে, তাহলে এটা কেজি স্কোয়ার কেজি কিউব হয়ে যাবে, তাহলে সেগুলোকে যোগ করা যাবে? যোগ করা যাবে না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এইটা যেহেতু মাত্রাহীন রাশি, তাহলে প্রত্যেকটার যোগফল যেটা হবে বা প্রত্যেকটা যে মান হবে প্রত্যেকটাই কিন্তু মাত্রাহীন রাশি হবে, তবেই আমি কিন্তু এদেরকে যোগ বা বিয়োগ করতে পারবো। ঠিক আছে, তো চলো এবারে তাহলে আমরা মেন জায়গায় আসি। আমাদের যে মেন বিষয় ছিল সেটা হলো, আমরা কি বললাম যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে এক একক থেকে অন্য একটা এককে ট্রান্সফার করা যায়। ওকে, একটা একক পদ্ধতি থেকে অন্য একটা একক পদ্ধতিতে ট্রান্সফার করা যায়। তার মানে কীরকমভাবে ট্রান্সফার করা যায়? ধরো তোমাদেরকে আমি বলেছিলাম একটু আগে যে কার্যের এককে নিয়ে বললাম আমি, তাই না? তো কার্যের এসআই একক কি জানি আমরা? এসআই পদ্ধতিতে কার্যের যে একক সেটা হচ্ছে জুল, তাই তো প্রত্যেকে জানো। তাহলে এসআই সিস্টেমে কার্যের একক হলো জুল, সিজিএস সিস্টেমে কার্যের একক হলো আর। তোমাকে আমি কোশ্চেনটা দিলাম যে 1 জুল সমান কত আর, তাহলে তুমি তো নিশ্চয় মুখস্থ করে রাখবে, যে বলবে যে স্যার 1 জুল সমান 10⁻7 আর। আমি যদি জিজ্ঞেস করি কীভাবে 10⁻7, বলবে স্যার মুখস্থ করে রেখেছে। মুখস্থ করে তো হবে না, বিষয়টা তোমাকে জানতে হবে, বুঝতে হবে যে ফিজিক্সটা কীভাবে হচ্ছে, জিনিসটা কীভাবে আসছে, তাই না? প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে ফিজিক্সে, সেজন্য ব্যাখ্যা করে জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, মুখস্থ করে হয় না। ওকে, তো যাই হোক, তো আমরা যেহেতু কার্য নিয়ে কথা বলছি, ঠিক আছে, ওয়ার্ক ডান বা কার্য নিয়ে কথা বলছি, তাহলে কার্যের যে মাত্রাটা কী ছিল একটু আগে আমি করেছি। কার্য মানে কি? বল ইন্টু সরণ। বলের মাত্রা কি? ml t⁻⁻2 ইন্টু সরণের মাত্রা কি? এল। তাহলে কি হলো? ml2 t⁻⁻2 হলো। এটা হচ্ছে আমাদের কার্যের মাত্রা। ওকে, আচ্ছা এবার যদি আমি ধরে নিই, ধরো সিজিএস সিস্টেমে ধরে নিলাম, আমি ধরে নিলাম যে ওই যে মানে এটা আছে তার আমি ভরকে আমি m1 দিয়ে প্রকাশ করলাম, দৈর্ঘ্যকে l1 দিয়ে প্রকাশ করলাম, সময়কে t1 দিয়ে প্রকাশ করলাম। আর এসআই সিস্টেমে কি করলাম? ভরকে প্রকাশ করলাম m2 দিয়ে, দৈর্ঘ্যকে l2 দিয়ে, সময়কে t2 দিয়ে প্রকাশ করলাম। ক্লিয়ার? তবেই আমরা কিন্তু এই সম্পর্কটাকে এইভাবে যদি করি তবেই আমরা সম্পর্কটা স্থাপন করতে পারবো। কিভাবে করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি কি বললাম? আমি সম্পর্ক স্থাপন করতে চাইছি 1 জুলের সাথে 1 আর্গের, বা 1 জুলের সাথে আর্গের সম্পর্ককে। 1 জুল সমান কত আর্গ? তাহলে আমরা জানি না কত আর্গ, আমি ধরে নিলাম যে 1 জুল সমান হলো n আর্গ। 1 জুল সমান n আর্গ, তাহলে n এর মানটাই বের করা আমার টার্গেট, ঠিক না? তাহলে আমরা আরও জিনিস কি ধরেছি যে এসআই সিস্টেমের ক্ষেত্রে কি করতে পারি? এসআই সিস্টেমের ক্ষেত্রে মাসকে m2, লেন্থকে l2 আর টাইমকে t2 দ্বারা প্রকাশ করি। তাহলে এসআই সিস্টেমের যদি ওর যে মাত্রা যেটা ছিল সেটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, মাত্রাকে লিখবো কি? m2, তারপরে দেখো l স্কোয়ার আছে, তার মানে কি হবে? l2 এর স্কোয়ার, তারপরে t⁻⁻2 আছে, তাহলে কি? t2⁻²। এইভাবে আমি কার্যটাকে এসআই সিস্টেমে লিখতে পারি। এইটা সমান কি হবে? সিজিএস সিস্টেমে যেটা হবে সেইটা ইন্টু সিজিএস সিস্টেমের মান কতটুকু হবে? n গুণ। দেখো বলছি, এটা কত হবে? m1, এটা হবে l1 স্কোয়ার, এটা হবে কত? t1⁻²। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি বললাম এসআই সিস্টেমের ক্ষেত্রে 1 জুল সমান কত আর্গ? কত আর্গ? আমি ধরে নিলাম n আর্গ। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিভাবে মাত্রাটাকে প্রকাশ করতে পারি? ওর মাত্রা তো এটা, কিন্তু আমি ধরে নিয়েছি এসআই সিস্টেমের ক্ষেত্রে m কে প্রকাশ করব m2 দিয়ে, l কে প্রকাশ করব l2 দিয়ে, টাইমকে প্রকাশ করব t2 দিয়ে, আর সিজিএস সিস্টেমের ক্ষেত্রে এইভাবে। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো এই n এর মান বের করা, তাই না? তাহলে n = আমরা কি লিখতে পারি? m2 l2 এর স্কোয়ার t2⁻² বাই m1 l1 স্কোয়ার
t1 টু দি পাওয়ার -2। এইভাবে আমরা n কে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখি m2 বাই m1 l2 স্কোয়ার বাই l1 স্কোয়ার t2 টু দি পাওয়ার -2 বাই t1 টু দি পাওয়ার -2। দেখো প্রত্যেকটাকে সেপারেট করে লিখলাম। এবার আমাকে বলো যে এই m2 আর m1টা কি। m2টা হলো এসআই পদ্ধতিতে মান, আর m1টা কি সিজিএস পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে যদি আমি ইউনিট নিয়ে আলোচনা করি, ইউনিট 1 ইউনিটের কথা বলি, তাহলে 1 ইউনিট কত 1 কেজি, ঠিক কি না। আর সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম। এসআই পদ্ধতিতে লেন্থ কত 1 মিটার তার স্কোয়ার বাই 1 সেন্টিমিটার এটার স্কোয়ার, টোটালটার স্কোয়ার করে দিলাম, অসুবিধা নেই। টাইম দুটোর ক্ষেত্রেই 1 সেকেন্ড, এর ক্ষেত্রেও 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। কারণ কি আমরা টাইমের একক জানি, সিজিএস বলো এসআই বলো প্রত্যেকটা একক পদ্ধতিতেই কিন্তু সেম হয়। এবার আমাকে বলো 1 কেজি সমান কত গ্রাম। স্যার 1000 গ্রাম। 1000 মানে কত 10 টু দি পাওয়ার কত হয় 1000 মানে 10 টু দি পাওয়ার বলো 1 কেজি সমান কত হয় 1000, 10 টু দি পাওয়ার কত 3 বাই 1 গ্রাম। তাহলে এত গ্রাম বাই 1 গ্রাম। 1 মিটার মানে কত 10 এর স্কোয়ার এত সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার তার কত স্কোয়ার। আর এটা যা ছিল সেম আছে, 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, এবার দেখো গ্রাম উপরেও গ্রাম নিচেও গ্রাম, তাহলে সংখ্যা মান কত থাকলো 10 টু দি পাওয়ার 3। এখানেও সেন্টিমিটার এখানে সেন্টিমিটার, উপরে কত থাকলো 10 টু দি পাওয়ার 2, তার স্কোয়ার করলে 10 টু দি পাওয়ার 4। আর এই সেকেন্ডে কাটাকাটি হয়, এখানে কিছু থাকলো না 1 থাকলো। তাহলে টোটাল কত হলো 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার মানে কত 10 টু দি পাওয়ার 7। তোমরা আবার 3 4 12 করে দিও না, কারণ কি একটা ফর্মুলা আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয় তাহলে এটা ইকুয়ালস টু হয় a টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারটা সবসময় যোগ হয়। ওকে, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার 7, ঠিক না। তাহলে n এর যে মান পেলাম সেটা হলো 10 টু দি পাওয়ার 7। তাহলে n এর মান যদি 10 টু দি পাওয়ার 7 আমি বসিয়ে দিই, তাহলে দেখো 1 জুল সমান n আর্গ। তাহলে কি লিখতে পারি 1 জুল সমান n মানে কত 10 টু দি পাওয়ার 7 আর্গ। দেখো তোমরা কিন্তু এটা জানতে যে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, কিন্তু জিনিসটা কিভাবে আসলো সেটাই হচ্ছে আমাদের আসল জানার বিষয়। সেটা আমরা কিভাবে জানলাম যে এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা বের করে ফেললাম যে সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর এসআই পদ্ধতিতে কার্যের এককের মধ্যে সম্পর্ক। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম এই রিলেটেড, সেটা তোমরা একটা করবে। সেটা হচ্ছে হোমওয়ার্কটা লিখে রাখো যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের এককের মধ্যে সম্পর্ক। ওকে, সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের এককের মধ্যে সম্পর্ক। আনসার কী হবে আমি সেটাও বলে দিচ্ছি যে 1 নিউটন সমান কত 10 টু দি পাওয়ার 5 টাইম। তাহলে এইটা কিভাবে আসছে সেটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে খাতায় আমাকে দেখাবে। ওকে, তাহলে এইটা গেল আমাদের যে একটা জিনিস, সেটা হচ্ছে যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা কোনো একটা রাশিকে এক একক থেকে অন্য এককে ট্রান্সফার করতে পারি। দ্বিতীয় যে বিষয়টা আমরা জানবো বললাম সেটা হচ্ছে যে কোনো সমীকরণ সঠিক নাকি ভুল আছে সেইটা নির্ধারণ করা বা নির্ণয় করা। তাহলে সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। এবার আমরা দেখব যে কোনো একটা সমীকরণ সেটা সঠিক নাকি ভুল দেওয়া আছে সেইটাকে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা করার চেষ্টা করব। তাহলে তোমরা একটা সমীকরণ ধরে নাও, মনে করো আমার একটা মনে আসছে একটা সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। এই সমীকরণটা প্রত্যেকেই জানো যে এস সমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। ওকে,
তাহলে এই যে সমীকরণটা আমি লিখলাম সেটা সঠিক লিখলাম না ভুল লিখলাম সেটা কিভাবে তোমরা যাচাই করতে পারো। তাহলে দেখো, এস মানে আমরা কি জানি, সরণ, ইউ মানে কি বেগ, টি মানে কি সময়, এ মানে কি ত্বরণ, আর টি মানে আবার সময়। তাহলে আমরা যদি প্রত্যেকটা ডাইমেনশানগুলো বা মাত্রাগুলো আলাদা আলাদাভাবে লিখে নিই তাহলে কিভাবে লিখতে পারি। দেখো, ডাইমেনশন অফ এস কি হয়, এসটা কি জিনিস বললাম তো, সরণ। তাহলে এস এর ডাইমেনশন কি হবে, এল হবে। ডাইমেনশন অফ ইউ, ইউ মানে কি বেগ, বেগের ডাইমেনশন কি হয়, এল টি টু দি পাওয়ার -1। এগুলো করা কিন্তু তোমাদেরকে শিখিয়েছি অলরেডি। আবার যদি বলি ডাইমেনশন অফ এ, এ যেহেতু রাশিটা আছে এ, এ মানে কি ত্বরণ, বেগের পরিবর্তন বাই সময়, তাহলে কত হবে এল টি টু দি পাওয়ার -2। আর একটা আছে টি, তাহলে ডাইমেনশন অফ টি সমান কি হয়, টিই হয়। তাহলে আমি প্রত্যেকটা ডাইমেনশন নিয়ে নিলাম। তোমাদেরকে একটু আগে আমি একটা কথা বললাম, নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে এই ছাগলের সাথে ছাগলই যোগ হবে, এখানে ছাগলের সাথে গরু যোগ হবে না। এখানে 1 কেজি প্লাস এখানে পাশে 1 মিটার লেখা থাকবে না। এটা 1 কেজি হলে এটাও 1 কেজিতেই থাকতে হবে, এটা যদি গ্রামে থাকে এটাও গ্রামে থাকতে হবে, এটা যদি মিটারে থাকে এটা মিটারে থাকতে হবে, বুঝতে পারলে? তারপরে যখন দুটো রাশিকে যোগ করবে তখন ওই দুটো রাশির ইউনিট বা একক কিন্তু সেম হতে হবে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখবে। তাহলে দেখো, এবার আমরা এই যখন সমীকরণটা দেওয়া আছে, তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে আমরা কি করব, সমীকরণটা সঠিক কিনা যাচাই করতে হলে আমরা কি বলি সবসময়, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান কি হয়, রাইট হ্যান্ড সাইড হয়। তাহলে আমরা দেখব যে বাম পক্ষের যে মাত্রা আছে আর ডান পক্ষের মাত্রা একই কিনা। যদি একই হয় তাহলে সমীকরণটা সঠিক, আর যদি একই না হয় তাহলে সমীকরণটা ভুল। তাহলে চলো দেখি, আমরা বাম পক্ষের মনে করো মাত্রা নিলাম। তাহলে বাম পক্ষের মাত্রা কি আছে, ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, এর মাত্রা কি এস আছে, এস এর মাত্রা কি অলরেডি আমরা জানি, টি হলো। এবার আমরা ইউটি এর মাত্রা একসাথে দেখতে চাই, তাহলে ইউটি এর মাত্রা কি হবে, ডাইমেনশন অফ ইউটি, ইউ মানে কি বেগ, বেগের মাত্রা অলরেডি লিখেছে দেখো, এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি এর মাত্রা কি টি, তাহলে দুটো কাটাকাটি হয়ে গেলে থাকলো কত, এল। আবার ডাইমেনশন অফ পরের যে টার্মটা আছে হাফ এটি স্কোয়ার, হাফ তো একটা সংখ্যা, এর কোনো মাত্রা নেই, তাহলে কি এটি স্কোয়ারের মাত্রা কি সেটা দেখব। এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। আর টি স্কোয়ার, টি স্কোয়ারের মাত্রা কি হবে, টি এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এ টি স্কোয়ার এটি স্কোয়ার কাটা যাবে, আলটিমেটলি থাকবে কত, এল। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডের মাত্রা পেলাম এল, আর রাইট হ্যান্ড সাইডে এই দুটো টার্ম ছিল। আমি তোমাদেরকে বললাম যে যখন দুটো টার্ম এভাবে যোগ আকারে থাকবে তখন এর যা ডাইমেনশন হবে আর এর ডাইমেনশন কিন্তু দুটোই সেম হতে হবে। দেখো সেটাই হয়েছে, ডাইমেনশন অফ ইউটি হয়েছে কত, এল, ডাইমেনশন অফ এটি স্কোয়ার এটাও হয়েছে এল। তাহলে দেখছো দুটোরই ডাইমেনশন কিন্তু এল, এটারও ডাইমেনশন এল, এটারও ডাইমেনশন এল, আর বাম পক্ষের ডাইমেনশন অলরেডি পেলাম এল। তাহলে দেখো বাম পক্ষের ডাইমেনশন এল, আবার ডান পক্ষের টোটালটার ডাইমেনশনও হচ্ছে এল, আবার আলাদা আলাদা টার্মগুলোর ডাইমেনশনও হচ্ছে এল। তাহলে আমরা কি বলতে পারি যে এই সমীকরণটা একটা সঠিক সমীকরণ, এই সমীকরণটায় কোথাও ভুল নেই। তাহলে তোমাদেরকে বাড়ির কাজ দিই, দুটো সমীকরণ লিখে দিই, যে সমীকরণগুলোর তোমরা এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে দেখবে যে সমীকরণটা সঠিক নাকি ভুল আছে। ওকে, তোমরা লেখো ভি সমান ইউ প্লাস এফ টি। দেখো এফ মানে হলো কিন্তু ত্বরণ, অনেক সময় এফ এর জায়গায় লেখা থাকতে পারে ভি সমান ইউ প্লাস এটিও দেওয়া থাকতে পারে, এ মানেও অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ওকে, আচ্ছা আর একটা লেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। এই যে দুটো সমীকরণ দিলাম, এইটা আর এইটা, এই দুটো সমীকরণকে তোমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে যাচাই করে দেখবে যে সমীকরণটা সঠিক নাকি ভুল। ক্লিয়ার? চলো এবার আমরা একটু আরেকটা যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করি।
আমরা কি বলেছি যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আরও একটা বিষয় জানা যায়, সেটা হচ্ছে যখন দুটো রাশি থাকে, ভিন্ন যখন রাশি থাকে, এই রাশির মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করা যায় মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। ওকে, তাহলে ভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় মানেটা কি? মানে হলো, যেমন মনে করো তোমাদেরকে একটা সিচুয়েশনের কথা বলি। মনে করো এরকম একটা পেন্ডুলাম আছে। পেন্ডুলাম কি বোঝো নিশ্চয়ই? পেন্ডুলাম হলো সরল দোলক বা পেন্ডুলাম। সেখানে কি হয়, এই নিচে একটা মাস বা একটা ভর ঝোলানো থাকে, একটা লেন্থ, একটা দড়ির সাহায্যে। ওকে, দিয়ে কী করা হয়, এইটাকে এই দিকে যদি তুলে দিয়ে ছেড়ে দিই তাহলে কী হবে, এইভাবে 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 তুলতে থাকবে, ঠিক না? এই জন্য এটাকে বলা হয় সরল দোলক। সরল দোলক কেন বলা হচ্ছে, দেখো যে এইখান থেকে ও এইখানে যাবে, আবার এই পথে ঘুরে আবার এইদিকে যাবে, আবার এইভাবে আসবে, এইভাবে চলতে থাকবে। আর এইভাবে এইখান থেকে শুরু করে এখানে গেল, এখানে গেল, এইখানে ফিরে আসলো, এই যে টোটাল পথটাকে কভার করতে যেটুকু সময় লাগে সেটাকে বলা হয় ওর টাইম পিরিয়ড বা পর্যায়কাল, বা কতটুকু সময় লাগছে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে, সেই সময়ের কথা বলা হয়। ওকে, আর এটা হলো কি, ওই দড়িটার লেন্থ বা যে লেন্থটার দ্বারা, দৈর্ঘ্যটার দ্বারা ওই ভরটাকে ঝোলানো আছে। ওকে, আর যে ভরটা নেওয়া হয়েছে, মাস নেওয়া হয়েছে, সেটাকে মনে করো এম দ্বারা আমরা প্রকাশ করছি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি। আর একটা বিষয় দেখো, এখানে যখন এর নিচের দিকে ঝুলবে তখন তার উপরে একটা বল কাজ করে, যেটা কি জি কাজ করে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? তাহলে একটা জিনিস দেখো, এই যে ববটা যখন এইভাবে দুলতে থাকবে তখন এর যে দোলনকাল, দোলনকাল মানে কি, এখান থেকে গেল, এইখানে গেল, ঘুরে আবার এখানে আসলো, এই টোটাল পথটা একবার কমপ্লিটভাবে প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেটাকে বলা হয় ওর টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এই যে পর্যায়কাল আছে, এই পর্যায়কালটার উপরে দেখো বেশ কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে বলে আমাদের মনে হচ্ছে। কি কি? যে এই পিণ্ডটার কতটুকু ভর, সেটা, এই পিণ্ডটা যে দৈর্ঘ্যের দড়ি দ্বারা বা সুতো দ্বারা ঝোলানো আছে তার দৈর্ঘ্য, আরেকটা জিনিস সেটা হচ্ছে এর ওপরে কত পরিমাণে গ্র্যাভিটি বল বা জি কাজ করছে তার উপরে নির্ভর করে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে আমাদের মনে হচ্ছে এটা যে নির্ভর করে, কিভাবে নির্ভর করে সেটা আমরা জানি না, বা যে সত্যি কি প্রত্যেকটা রাশি এর মধ্যে এর এর মানে টাইম পিরিয়ডের জন্য নির্ভর করে সেটাও কিন্তু আমরা জানি না। কিন্তু আমাদের মনে হচ্ছে যে না, টাইম পিরিয়ড, ওর মাস, ওর লেন্থ, ওর মাস এবং জি, এই কটা রাশি কিন্তু এর যে পর্যায়কালটাকে প্রভাবিত করে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে এই যে পর্যায়কাল কি কি রাশির উপরে নির্ভর করছে সেই জিনিসটা জানার জন্যই কিন্তু আমাদের মাত্রা বিশ্লেষণকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমরা কি ধরে নিয়েছি, মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে দেখো আমরা ধরে নিলাম যে ওর টাইম পিরিয়ডটা নির্ভর করে এই ভর, ওর লেন্থ আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই তিনটে রাশির ওপরে, তাই না? আমরা ধরে নিলাম এটা। তাহলে এইটা কিভাবে নির্ভর করে সেটা তো জানি না, বা এইটা মনে করো যে এর লেন্থের স্কোয়ার হয় কিনা সেটাও জানি না, জি এর মনে করো আন্ডার রুট হয় কিনা তাও জানি না, বা এম এর কিউব হবে কিনা বা এম এর স্কোয়ার হবে কিনা, কি হবে সেটা আমরা কিছুই জানি না। সেই জন্য আমরা কি করব, আমরা কয়েকটা করে আননোন জিনিস ধরে নেব, ভ্যারিয়েবল ধরে নেব, সেটা হচ্ছে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর জি টু দি পাওয়ার জেড ধরে নিলাম। তাহলে দেখো এখানে যদি এম এর মান যদি 1 পাই তাহলে আমরা বলতে পারি যে টাইম পিরিয়ড টি এর শুধুমাত্র মাসের সাথে প্রপোর্শনাল। এবার ধরো এল এর মান 2 পেলাম, তাহলে কি বলবো, টি প্রপোর্শনাল টু এল এর স্কোয়ার হবে। জেড এর মান মনে করো 0 পেলাম, তাহলে জেড এর মান যদি 0 পাই তাহলে আমরা বলতে পারি যে এটা জি এর উপরে নির্ভর করে না। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমার টার্গেট হবে এই এক্স, ওয়াই আর জেড, এই তিনটে রাশির মান নির্ণয় করা। ওকে, আরেকটা বিষয় এখানে বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে এইখানে একটা ধ্রুবক ধরে নিতে হয়। ওকে, যেহেতু এখানে সমান আকারে লিখছি সেজন্য এখানে একটা ধ্রুবক ধরে নিতে হয়। তাহলে দেখো টাইম পিরিয়ডটা আমি ধরে নিলাম যে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই এবং জি টু দি পাওয়ার জেড হবে। এবার এক্স, ওয়াই, জেডের মান কত হবে সেইটা কিন্তু আমি কিছুই জানি না, তাই না? এবার আমি মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা দেখার চেষ্টা করব যে এই জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো চলো
আমি যদি টি এর মাত্রা দেখি, ডাইমেনশন অফ টি, তাহলে টি এর মাত্রা তো অলরেডি টি হয়, আমরা জানি টাইম যেহেতু। আচ্ছা, কে একটা ধ্রুবক, সুতরাং এর কোনো মাত্রা থাকে না। তাহলে এবার এম এর মাত্রা দেখি, ডাইমেনশন অফ এম, এম মানে কি ভর, তাহলে ভরের মাত্রা কি হবে ক্যাপিটাল এম। ডাইমেনশন অফ এল, এল মানে কি দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা হবে এল। আরেকটা আছে ডাইমেনশন অফ জি, জি মানে কি, জি মানে হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। দেখো অভিকর্ষজ ত্বরণ, তার মানে এটা একটা ত্বরণ। তাহলে ত্বরণকে আমরা প্রকাশ করি কিভাবে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, ত্বরণ এ ইকুয়াল টু কি জানি আমরা, এল টি টু দি পাওয়ার -2। এর কিন্তু মাত্রা আমি দেখিয়েছি, দেখো মনে করে দেখো, সেটা একবার দেখে নেবে যে ত্বরণের মাত্রা কীভাবে বের করে। তাহলে ত্বরণের মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -2, তাহলে ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2 লিখে দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই প্রত্যেকের মাত্রা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই, 1 নম্বর ইকুয়েশনে যদি প্রত্যেকের মাত্রা বসাই, বাম দিকে কি বসবে টি, ডান দিকে কে থাকলো, এম এর মাত্রা কি হবে, এম এর মাত্রা আমরা জানি এম, তাহলে কি হবে এম টু দি পাওয়ার এক্স। এল এর মাত্রা কি এল, তাহলে এল টু দি পাওয়ার কি হবে ওয়াই। আর জি এর মাত্রা কি আছে এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার কি হচ্ছে জেড আছে। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি লিখবো, যে টি ইজ ইকুয়ালস টু কে এম টু দি পাওয়ার এক্স। এবার এল দেখো এখানে অলরেডি একটা আছে, আবার এখানেও আছে, তাহলে কি হবে এল টু দি পাওয়ার কি হবে ওয়াই প্লাস কি হবে জেড। দেখো এর পাওয়ারে ওয়াই আছে আর এল টু দি পাওয়ার এর পাওয়ারে জেড আছে, তাহলে দুটো যখন একসাথে লিখবো এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড হবে। আর কি আছে টি টু দি পাওয়ার -2z, এটা পেলাম। এবার দেখো এই বাম পক্ষে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে বাম পক্ষের যা মাত্রা হয় আর ডান পক্ষের মাত্রা কি হয় একই হয়, সমান হতে হবে। তাহলে সমান যদি হতে হয় তাহলে বাম পক্ষে তো দেখছি এম এর কোনো মাত্রা নেই, এম এর কোনো মাত্রা আছে, তাহলে এম টু দি পাওয়ার আমরা 0 লিখতে পারি। এল এর কোনো মাত্রা আছে, এল টু দি পাওয়ার 0 লিখতে পারি। টি টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার কিছু নেই মানে কি 1 আছে, তাহলে সমান কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড টি টু দি পাওয়ার -2z। তাহলে বাম পক্ষের যা মাত্রা হবে ডান পক্ষের মাত্রার সাথে প্রত্যেকের সমান হওয়া উচিত, উচিত কি না? তাহলে এখানে এম এর পাওয়ার কত আছে 0, এখানে এম এর পাওয়ার কত আছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আমি কত লিখতে পারি এখান থেকে 0। বুঝতে পারলে বিষয়টা? বাম পক্ষে এম এর পাওয়ার কত 0, ডান পক্ষে এম এর পাওয়ার কত এক্স, তাহলে কি বলতে পারি যে দুটোর যেহেতু মাত্রা সমান হবে তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 0। আবার দেখো এল এর ক্ষেত্রে যদি দেখি এল এর পাওয়ার কত আছে এদিকে ওয়াই প্লাস জেড আর বাদিকে কত আছে 0, তাহলে ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 0 হতে হবে। আর একটা কি পাচ্ছি টি এর পাওয়ার কত আছে 1 আর এদিকে কত আছে -2z, তাহলে -2z ইজ ইকুয়ালস টু কত হবে 1, তাহলে জেড ইজ ইকুয়ালস টু কত হবে -1/2 হবে। তাহলে জেড ইজ ইকুয়ালস টু যদি -1/2 এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই এর মান পেয়ে যাব, ওয়াই এর মান কত হবে -1/2 বসালে এটা এদিকে গেলে +1/2 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এক্স এর মান কত পেলাম 0, ওয়াই এর মান কত পেলাম 1/2, জেড এর মান কত পেলাম -1/2, বুঝলে? তাহলে তিনটে রাশিরই আমি মান পেয়ে গেছি। এই তিনটে রাশির মান যদি প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনে যদি আমি বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 নম্বর যে ইকুয়েশন সেখানে যদি বসিয়ে দিয়ে পাই টি ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা কে, এম এর মাত্রা কত 0, তার মানে এম টু দি পাওয়ার 0, এল এর মাত্রা কত হবে, এল এর মাত্রা কত আছে ওখানে আছে ওয়াই, তাহলে এল এর মাত্রা যদি ওয়াই বসাই তার মানে এল টু দি পাওয়ার কী হবে 1/2, আর জেড কত আছে জি টু দি পাওয়ার জেড, জেড মানে কত আছে -1/2 আছে। তাহলে দেখো টি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এম এর এটা কি 0 মানে কি এটা টোটালটা 0 হয়ে গেল, তাহলে 0 যদি হয়ে যায় টু দি পাওয়ার 1/2 থাকা মানে কি √ওভার মানেই তো আমরা জানি টু দি পাওয়ার এখানে 2 থাকে, তার মানে এটা টু দি পাওয়ার 1/2, তাহলে এটা কি লিখতে পারি এল, আর এখানে -1/2 মানে কি নিচে চলে আসবে সেটা জি। তাহলে দেখছো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু কে √L/G হচ্ছে, টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু কে √L/G আসছে, এরকম একটা রাশি আসছে।
আমরা অ্যাকচুয়ালি কী জানি যে যখন সরল দোলক হয় তখন তার টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু 2π√L/g হয়। ওকে, তাহলে দেখছো শুধুমাত্র আমি এই কনস্ট্যান্টটা কে হিসেবে ধরে রেখেছি, এইটার মান যে 2π হয় সেটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ থেকে পাই না, কিন্তু বাকি যে রাশিগুলো যেমন এল বা জি এটা কিভাবে নির্ভর করে টাইম পিরিয়ডের সাথে সেটা পেয়ে যাচ্ছি। এখান থেকে কি বলতে পারি আমরা, টাইম পিরিয়ড টি প্রপোর্শনাল টু এল, টাইম পিরিয়ড টি প্রপোর্শনাল টু 1/√g, তাই না, বলে দিতে পারছি না। তাহলে দেখছো যে একটা রাশি কিভাবে অন্য রাশির সাথে সংযুক্ত আছে বা অন্যান্য রাশির ওপরে নির্ভর করছে, ডিপেন্ডেন্ট, সেইটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ইজিলি ক্যালকুলেশন করে বের করে নিতে পারলাম। বোঝা গেছে? তাহলে এই মাত্রা বিশ্লেষণে তাহলে সুবিধাটা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই বিষয়টাকে করতে পারছি। আচ্ছা, এইরকমভাবে যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই ক্যালকুলেশনটা করার জন্য, সেটা তোমরা একটু বাড়িতে করবে, আর যদি না পারো তাহলে তোমরা বইয়ের হেল্প নিতে পারো, বইয়ে আশা করি থাকবে এই বিষয়গুলো। 1 নম্বর মানে আমরা তো প্রথমটা আলোচনা করলাম, এবার দ্বিতীয় যেটা করবে তোমরা সেটা হচ্ছে একটা স্ট্রেসড ওয়্যার বা টান করা একটা তার আছে, ঠিক আছে, টান তার আছে। এই টান তারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কীরকম হবে, ঠিক আছে, টান তারের ক্ষেত্রে কীরকম হবে সেটা দেখবে। আরেকটা হচ্ছে যে সীমাস্ত বেগ বা সীমান্ত বেগ, সীমান্ত বেগের ক্ষেত্রে কেমন হয় সেই ক্যালকুলেশনটাও কিন্তু তোমরা একটু বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা 3 রকমের সুবিধা পেলাম এবং সেটা কি সেটা আলোচনা করলাম। মাত্রা বিশ্লেষণের কিছু অসম্পূর্ণতাও আছে বা কিছু বলতে পারো যেগুলো যদি আমরা সুবিধা ধরি তাহলে কিছু অসুবিধাও আছে। কীরকম অসুবিধা? এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে টি ইজ ইকুয়ালস টু 2π√L/g হয়, এটা হয় অ্যাকচুয়ালি ফর্মুলা, কিছুদিন পরে তোমরা জানবে। তাহলে এই যে কে এর মানটা যেটা আমরা কে ধরে রেখেছিলাম, এই যে কেটা ইজ ইকুয়ালস টু যে 2π হবে, এই জিনিসটা কিন্তু মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বের করা সম্ভব নয়, ঠিক আছে। তো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে আমরা কেটা ধরে নিয়ে যেটা কেটা জানি সেটা হচ্ছে কি বলতো, এখানে যে কনস্ট্যান্টটা পাচ্ছিলাম এই কনস্ট্যান্টটার কিন্তু কোনো মাত্রা নেই, সেই জন্য কিন্তু এটা করা যাচ্ছিল। কিন্তু যদি এইরকম হয় যে কোনো রাশিতে যদি এইরকম কোনো একটা রাশি থাকে যে মানে যে কোনো একটা যদি ধ্রুবক থাকে যেটার মনে করো মাত্রা আছে, যেমন আমরা জানি নিউটনের গ্র্যাভিটেশনাল লয়ের ক্ষেত্রে F সমান G(m1m2/r²) হয়। তাহলে এইখানে যে জি যে রাশিটা এটা তো অ্যাকচুয়ালি অভিকর্ষীয় ধ্রুবক, কিন্তু ধ্রুবক হলেও এই জি এর একটা নির্দিষ্ট মাত্রা আছে। তাহলে এই ধরনের যখন তোমার কোনো ইকুয়েশন থাকবে তার ক্ষেত্রে কিন্তু আমরা এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতিটাকে কাজে লাগাতে পারবো না। ওকে, তো এই লিমিটেশনগুলো তোমরা একটু মনে রাখবে। এবার একটা জিনিস সম্পর্কে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা নিয়ে, তাই না। তাহলে ভৌত যে সমস্ত রাশিগুলো ছিল সেগুলো কীভাবে পরিমাপ করা হয়, মানে তাদের ইউনিটগুলো কী কী, সেগুলো আমরা মোটামুটি আলোচনা করেছিলাম, তাই না। তো সেই রকমই যদি আমরা একটা কথা বলি, যেমন ধরো দৈর্ঘ্যের কথা যদি বলি, লেন্থ বা দৈর্ঘ্যের যদি কথা বলি, লেন্থ, তাহলে লেন্থের তো আমরা জানি সিজিএস ইউনিট জানি, সিজিএস ইউনিট কি সেন্টিমিটার, এসআই ইউনিট কি মিটার। তো এইরকম সিজিএস এবং এসআই ইউনিট আছে সেন্টিমিটার, মিটার। তো এইরকমভাবে তোমার কোনো একটা দৈর্ঘ্য যদি পরিমাপ করা হয়, দৈর্ঘ্য তো তোমার খুব ক্ষুদ্র দূরত্ব থেকে, মানে মনে করো একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে মনে করো নিউক্লিয়ার রেডিয়াস বললাম, একটা পরমাণু আছে, পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করো, তাহলে সেটাও দেখো একটা ক্ষুদ্র দূরত্ব। আবার তোমাকে বললাম সূর্য আছে এখানে, সূর্য থেকে এখানে পৃথিবী ঘুরছে, পৃথিবীর দূরত্ব নির্ণয় করো, বা সূর্য থেকে আরেকটা অন্য একটা নক্ষত্র আছে তার মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে এইখানে দেখো কত বড় বড় ইউনিট দরকার হয়, ঠিক আছে। তো লেন্থ বা দৈর্ঘ্য পরিমাপের জন্য কিন্তু আমাদেরকে অনেক রকমের স্কেল ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো তো ইউনিট, এবার বিভিন্ন স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়। আমরা আমাদের কাছে যে প্রত্যক্ষভাবে আমরা যে স্কেলগুলো দেখি, ঠিক আছে, আমরা সাধারণ যে স্কেলগুলো দেখি সেগুলোর ক্ষেত্রে কি করা হয় বলো দেখি। সেগুলোর ক্ষেত্রে দেখবে এইভাবে মোটামুটি 5 সেন্টিমিটার পরপর টোটাল 10 ধরো এরকম দেওয়া থাকে, ঠিক আছে। এইটা 10 সেন্টিমিটার,
এই 10 সেন্টিমিটারকে আবার কি করা হয়, আরও 5টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তো এইভাবে দেখবে যে এইখানে এক একটা যে ঘর থাকে, এই এক একটা ঘরের মান কত হয় বলো তো, সরি এটা 10 সেন্টিমিটার না, মানে এই 1 সেন্টিমিটারকে দেখবে 10 ভাগে ভাগ করা থাকে, এইভাবে 10 ভাগে ভাগ করা থাকে। তাহলে প্রত্যেকটা এইটুকু ঘরের মান কত, মানে আমি কি বললাম বুঝতে পারছো। সাধারণ তোমাদের কাছে যে স্কেলটা থাকে, স্কেলটা খুলে দেখবে যে এইভাবে একটা দাগ দেওয়া থাকে 1 সেন্টিমিটার করে। এতটুকু যে স্কেলগুলো থাকে সেগুলো কত, 10 সেন্টিমিটারের স্কেল থাকে। তার থেকে একটু বড় যেগুলো থাকে 30 সেন্টিমিটারের স্কেল থাকে। তো এই 10 সেন্টিমিটার স্কেলেরগুলোর যদি কথা বলো, বা 30 সেন্টিমিটার, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে প্রত্যেক সেন্টিমিটারকে আবার 10টা ভাগে ভাগ করা থাকে। তার মানে এক একটা ভাগের মান কত, 0.1 সেন্টিমিটার, তাই কি না, 0.1 সেন্টিমিটার। তাহলে এই সাধারণ যে স্কেল যেগুলো আমরা ইউজ করি, তার সাহায্যে তুমি সঠিকভাবে কিন্তু ম্যাক্সিমাম 0.1 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারবা, বুঝতে পারলা। মনে করো তুমি একটা দৈর্ঘ্য পেলা, যেটা মানে এই দৈর্ঘ্যটা তোমাকে পরিমাপ করতে বললাম ওই স্কেলের সাহায্যে। তুমি কি করলে, এইভাবে স্কেল বসালে, স্কেল বসিয়ে তুমি দেখলে যে প্রথমে এটা 1 সেন্টিমিটার এটুকু হয়েছে, এটুকু দেখলে এটুকু 1 সেন্টিমিটার হয়েছে, এইটুকু পর্যন্ত দেখলে 2 সেন্টিমিটার হয়ে গেছে। তারপরে দেখছো এই যে এইটুকু যেটা দেখলে সেটার মান দেখছো, মনে করো মনে হচ্ছে এই 0.1 সেন্টিমিটারের থেকে একটু বড় এর থেকে, বাট 0.2 সেন্টিমিটারের থেকে একটু কম। কি বললাম বুঝতে পারলে, মানে এই যে এক্সেস যে দৈর্ঘ্যটুকু আছে সেটুকু দেখলে 0.1 সেন্টিমিটারের থেকে একটু বড় মনে হচ্ছে, আবার 0.2 সেন্টিমিটারের থেকে আবার একটু ছোট মনে হচ্ছে। তাহলে তুমি এইটার ভ্যালুটা কি নেবে বা কি বলবে, তাই না। তাহলে এইটার ভ্যালুটা দেখো 0.1 সেন্টিমিটার থেকে 0.2 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু তুমি সঠিকভাবে দেখো 0.1 সেন্টিমিটারের বেশি সঠিকভাবে কিন্তু লিখতে পারো না। তুমি এই স্কেলের সাহায্যে পরিমাপ যখন করবে, তুমি আইডিয়া করে লিখে দিলে 0.15 সেন্টিমিটার। এটা কি লেখা যায়? এটা লেখা যায় না। হয় তোমাকে 0.1 সেন্টিমিটার লিখতে হবে, নাহলে 0.2 সেন্টিমিটার লিখতে হবে, কারণ মাঝে তো তোমার স্কেলের ডিভিশনই নেই, তুমি কি করে লিখবে, বুঝতে পারলে। তো সেই জন্য এই রকম যে সিচুয়েশানগুলো আসছে, এই রকম সিচুয়েশানগুলোকে দূর করার জন্য আরও স্পেসিফিক কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছিল। তাদের নাম কি? তাদের নাম হলো একটা ভার্নিয়ার স্কেল বলে একটা স্কেল আছে, ঠিক আছে। এই ভার্নিয়ার স্কেলে কি করা হয়, এই প্রতি যে 0.1 সেন্টিমিটার ব্যবধানকে আবার আরও 10টা ঘরে ভাগ করে পরিমাপ করা যায়, বুঝতে পারলে। তাহলে কত অ্যাকিউরেটভাবে পরিমাপ করা যাবে। তো সেইরকমভাবে ভার্নিয়ার স্কেলকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করা হয়েছে। একটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স, একটাকে বলা হয় স্ক্রু গেজ, একটা আছে স্ফেরোমিটার, ঠিক আছে। এইরকম তিনটে যন্ত্র আছে, যেগুলোর সাহায্যে তোমরা যখন ক্লাস 11 স্কুলে ক্লাস করবে, তখন তোমাদেরকে এই 3টে যন্ত্রের সাহায্যে প্র্যাকটিক্যাল করতে হবে। তো তোমাদের যদি মনে হয় যে জানার ইচ্ছা থাকে যে না স্যার স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার তোমার স্কেল সম্পর্কে আমাদেরকে একটু জানান, তাহলে কিন্তু আমি এটা অনলাইন, মানে যখন অফলাইন ক্লাস শুরু হবে তখনই আমি করাবো, ঠিক আছে। তার আগে কিন্তু নয়, কারণ এভাবে অনলাইনে তোমাকে যদি ওই জিনিসটা বোঝায়, বুঝতে পারবে না স্কেলের ডিভিশনগুলো। তো সেজন্য প্র্যাকটিক্যালি দেখিয়ে জিনিসগুলো করাতে হবে। তো সেজন্য এই বিষয়গুলো আমি করবো না। এগুলো মেনলি থিওরিটিক্যাল কোশ্চেন আসে না, এগুলো থেকে মেনলি প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আসে। ওকে, তো প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেনগুলো করানোর সময় কিন্তু আমি করাবো। এবার ব্যাপার হচ্ছে যে এই যে পরিমাপ যখন করছি আমরা, তাহলে সেরকমভাবে মনে করো তোমার দৈর্ঘ্য পরিমাপের যেমন কথা বললাম, এরকমভাবে আমরা ভর পরিমাপ করতে পারি, তাই না। ভর পরিমাপ করতে পারি, বা তোমার মনে করো যে টাইমের পরিমাপ করতে পারি। তো এই প্রত্যেকটা রাশি কিন্তু পরিমাপ করা কীভাবে করা হয়, কোন এককের সাহায্যে করা হয়, সেই সমস্ত বিষয়গুলো টুকটাক আমাদেরকে একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, তবে আচ্ছা, আরেকটা বিষয় এখানে মাথায় রাখো যে সময় পরিমাপের ক্ষেত্রে আমরা একটা ঘড়ি আছে, যেটা মানে আগেকার সময়ে ল্যাবরেটরিতে যে ঘড়িগুলো ইউজ করা হতো তাদের নাম হলো কোয়ার্টজ ঘড়ি, ঠিক আছে। কোয়ার্টজ ওকে, কোয়ার্টজ ঘড়ি ব্যবহার করা হতো। তবে বর্তমানে কিন্তু সেটা উন্নতি সাধন করে বর্তমানে যে ঘড়িটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পারমাণবিক ঘড়ি, যার নাম হলো সিজিয়াম। ওখানে সিজিএম বলে যে আমরা পরমাণুটার কথা শুনেছি, এই সিজিএমকে ইউজ করা হয়। এই ক্লকটার নাম হলো সিজিএম ক্লক। ওকে, সিজিএম ক্লক এতটা অ্যাকিউরেট ক্লক, তোমাদের কি বলি,
সিজিএম ক্লকের সাহায্যে তুমি যদি টানা 6000 বছর চালাও, বুঝলে, টানা যদি 6000 বছর চালাও, তারপরে দেখবে যে আমাদের বাড়িতে যে ঘড়িগুলো থাকবে 5 মাস চালাও, তারপরে দেখবে যে 1 মিনিটের টাইমের পার্থক্য হয়ে গেছে, মানে ঘড়ি স্লো হয়ে গেছে, নাহলে ফাস্ট হয়ে গেছে, এরকম প্রবলেম হয়। কিন্তু বলছে সিজিএম ক্লক যদি তুমি 6000 বছর চালাও, তারপরে মাত্র 1 সেকেন্ডের পার্থক্য হতে পারে, মানে এত অ্যাকিউরেট ঘড়ি। এটা বর্তমানে আর কি তোমার করার ক্ষেত্রে ইউজ করা হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় এই সিজিএম ক্লককে, ঠিক আছে। তাহলে এই যে আমরা যে পরিমাপ করছি, আমরা পরিমাপ করছি বিভিন্ন এককের সাহায্যে, বিভিন্ন ইউনিটের সাহায্যে, এই পরিমাপ করার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ত্রুটি দেখা দেয়, ঠিক আছে। তো এই ত্রুটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও কিন্তু আমাদেরকে একটু জেনে রাখতে হবে। আমি খুব অল্প পরিমাণে বলবো, খুব বেশি গভীরে যাব না বিষয়গুলো, কারণ এগুলো মোটামুটি একটু প্র্যাকটিক্যাল রিলেটেড কাজে লাগে। হ্যাঁ, থিওরিটিক্যাল পরীক্ষায় কিন্তু তোমাদের অতটা কাজে লাগে না। ক্লাস 11-এ যখন উঠেছো, ক্লাস 11-এর ক্ষেত্রে একটু বলে দিই একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের 100 মার্কসের যে পরীক্ষা হয়, 100 মার্কসের মধ্যে কি হয়, একটা থিওরিটিক্যাল পেপার হয় আর একটা প্র্যাকটিক্যাল থাকে, ঠিক আছে। থিওরিটিক্যাল যে পেপারটা থাকে সেটা থাকে 70 মার্কসের, আর প্র্যাকটিক্যাল থাকে 30 মার্কসের। ওকে, তাহলে প্র্যাকটিক্যালটা কিন্তু অনেকটা তোমাদেরকে নাম্বারে তোমাদেরকে এগিয়ে যেতে হেল্প করে, প্রায় 30-এর মধ্যে, প্রায় যারা মোটামুটি ঠিকঠাক করে প্র্যাকটিক্যাল করবে 30-এ 30, 29 এরকম বা 28 মার্কস পেয়েই যাবে আরামসে। হ্যাঁ, তো শুধুমাত্র তোমাদেরকে এই থিওরিটিক্যাল পার্টটায় নাম্বারটা ভালো তোলার চেষ্টা করতে হবে। ওকে, আর প্র্যাকটিক্যালগুলো টুকটাক শিখে রাখবে, কারণ ভবিষ্যতে প্র্যাকটিক্যাল ছাড়া মানে তুমি এক পাও এগোতে পারবে না। যদি অনার্স করার ইচ্ছা থাকে বা মনে করো বিভিন্ন রিসার্চ করার যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল সম্পর্কে নলেজ থাকা অত্যন্ত জরুরি। তো সেজন্য স্কুলে তো প্র্যাকটিক্যাল করবেই, তবে প্র্যাকটিক্যাল রিলেটেড যেগুলো প্রবলেম থাকবে সেগুলো কিন্তু আমি এখানেও সময় বুঝে করাবো। ওকে, টেনশনের কিছু নেই। তো এই যে পরিমাপ যখন করছি, এই পরিমাপ করার সময় কিন্তু অনেক সময় ত্রুটি দেখা দেয়, ঠিক আছে। সেই ত্রুটি আবার দুই ধরনের হয়, মানে পরিমাপ কোনো একটা জিনিস, মনে করো তোমাকে একটা দৈর্ঘ্য দিলাম, দিয়ে বললাম যে এটা কতটুকু দৈর্ঘ্যটা পরিমাপ করে বলো। তো এই পরিমাপটা করতে গেলে দুই ধরনের ত্রুটি দেখা দিতে পারে, ঠিক আছে। একটাকে বলা হয় সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এররের বাংলা শব্দ হলো পদ্ধতিগত ত্রুটি, ঠিক আছে। আর 2 নম্বর হলো র্যান্ডম এরর। র্যান্ডম এরর মানে হলো অবিন্যস্ত ত্রুটি। তাহলে প্রথমটা শুনে মোটামুটি এইটুকু বুঝতে পারছি, পদ্ধতিগত ত্রুটি মানে কি। পদ্ধতিগত ত্রুটি মানে হলো তুমি যেটা করছো, মানে তুমি যে পদ্ধতি অবলম্বন করছো সেই পদ্ধতিতে কিছু ভুল করছো। যেমন তোমাদেরকে একটা জিনিস জানো, যে যখন কোনো একটা স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তখন কি বলা হয় যে লম্বভাবে সোজাভাবে তাকাবে। তুমি যদি এই দিক থেকে মনে করো যে এইখানে একটা বিন্দু আছে, এখানে তুমি দেখছো এই কাঁটাটার সাথে মিলছে দৈর্ঘ্য, এটা স্কেলের এটা দৈর্ঘ্য, আর এখানে এই পয়েন্টটা পরিমাপ করতে বলেছে। তুমি যদি এই দিক থেকে তাকাও তাহলে লম্বভাবে সোজাসুজি দেখবে, স্কেলে কি এরকম দাগ থাকে, তো এই দিক থেকে দেখলে একদম সোজাসুজি দেখলে এইভাবে এটার সাথে মিলে যাবে। কিন্তু যদি এইখানে দেখো তাহলে দেখবে যে এইটার সাথে মিলে গেছে, তাই মনে হবে। তাহলে দেখো 0.1 সেন্টিমিটারের ত্রুটি দেখা দেবে। আবার যদি তুমি এই দিক থেকে দেখো, এই দিক থেকে অ্যাঙ্গেল করে দেখো, তাহলে আবার দেখবে যে মনে হবে এইটার সাথে এই দাগটা মিলে গেছে। তাহলে আবার দেখো এইদিকেও 0.1 সেন্টিমিটার ত্রুটি হতে পারে। এই যে তোমার দেখতে গিয়ে যে ত্রুটিগুলো হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি পদ্ধতিগত ত্রুটির মধ্যে পড়ে। হ্যাঁ, তো পদ্ধতিগত ত্রুটিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে এই যে সিস্টেমেটিক যে এরর, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় যান্ত্রিক ত্রুটি, আর একটাকে বলা হয় ব্যক্তি নির্ভর ত্রুটি। একটা বললাম যান্ত্রিক ত্রুটি, একটা হলো ব্যক্তি নির্ভর ত্রুটি। এই ব্যক্তি নির্ভর যে ত্রুটিটা, সেটা হচ্ছে এইটা, এই যে যেটা বললাম যে তুমি কিভাবে পরিমাপ করছো, এই পরিমাপ করতে গিয়ে যে তুমি যে ভুলটা করছো সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি। তুমি যদি ভুলভাল পাঠ নিয়ে নাও সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি। আর যান্ত্রিক ত্রুটিটা কি? যান্ত্রিক ত্রুটিটা হলো যে তুমি যে স্কেলটা নিয়েছো সেটা ধরো, মনে করো ওই যে তোমাদেরকে বলছিলাম, মনে করে দেখো যে এরকম যদি একটা স্কেল আছে, লোহার যে স্কেলগুলো,
যেগুলো আমরা লোহার স্কেল নামে চিনি, সেটা তো অ্যাকচুয়ালি লোহার স্কেল নয়। তো সেইটা যদি সত্যিকারের লোহার স্কেল হতো, শুধু লোহা দিয়ে তৈরি যদি হতো, তাহলে কী হতো, গরমকালে ওর দৈর্ঘ্য বেড়ে গেছে, শীতকালে দৈর্ঘ্য সংকুচিত হয়ে গেছে। তাহলে এই স্কেলটা দিয়ে যখন তুমি পরিমাপ করবে, তখন কি দেখবে যে শীতকালে যখন পরিমাপ করছো তখন দেখছো যে এই দৈর্ঘ্যটা অনেকটা বেশি মনে হচ্ছে, আবার গরমকালে যখন পরিমাপ করছো দৈর্ঘ্যটাকে ছোট মনে হচ্ছে। তাহলে এই ধরনের যে ত্রুটিগুলো থাকবে, যদি ওইরকম যদি ভুলভাল যন্ত্র যদি ব্যবহার করো, তাহলে সেখানে যে ত্রুটিটা পাওয়া যাবে সেটাকে যান্ত্রিক ত্রুটি বলে। ঠিক আছে। আর ব্যক্তি নির্ভর তো বললামই, যে তুমি কিভাবে দেখছো, কিভাবে মেজার করছো, সেই সময় যে ত্রুটিটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি। আরেকটা এরর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে র্যান্ডম এরর বা অবিন্যস্ত ত্রুটি। ঠিক আছে। এই যে ত্রুটিটা যেটা দেখা দেয় সেটা কিন্তু তোমার আমার বা যন্ত্রের হাতে নেই, এটা অটোমেটিক কী কারণে ভুল হয় সেটা কেউই জানে না। মনে করো যে পরীক্ষা করছিলে, হয়তো ধরো মনে করো কোনো একটা টেম্পারেচার নিয়ে কোনো একটা পরীক্ষা করছো, ঠিক আছে, তাপমাত্রা নিয়ে, যে দেখা যাচ্ছে যে তুমি ঘরের উষ্ণতা নোট করেছো 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, মাঝে দেখেছো 10 মিনিট কী হয়েছে, একটু গরম বেড়ে গেছিলো, দিয়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিলো। তাহলে এইখানে একটা ত্রুটি দেখা দিতে পারে, দেখা দেবে তো স্বাভাবিক। তাহলে সেই ধরনের যে ত্রুটিগুলো হবে, যেগুলো তোমার বা আমার হাতে নেই আর কি, সেটা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি। এই ত্রুটি বা তোমার এরর ক্যালকুলেশন করার বা গণনা করার কিন্তু পদ্ধতি আছে। ঠিক আছে। একটাই ত্রুটি যে প্র্যাকটিক্যাল করতে গিয়ে কোনো একটা জিনিস পরিমাপ করতে গিয়ে যে ত্রুটিটা হচ্ছে, এই ত্রুটিটা কিন্তু পরিমাপ করা যায়। কিভাবে পরিমাপ করতে হয় সেটা হচ্ছে যে, দেখো ধরো তোমাকে আমি এই স্কেলটার সাহায্যে আমি বললাম যে এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করো, এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করো। স্কেলটা একটু বড় নিতে হবে, নাহলে তো পরিমাপ করার জন্য। এই স্কেলের সাহায্যে এই দৈর্ঘ্যটুকু পরিমাপ করো, তা বললাম। তাহলে তুমি যদি জাস্ট একবার স্কেলটা বসিয়ে দেখলে যে স্যার এটা হচ্ছে যে 17 সেন্টিমিটার বলেছে, তাহলে দেখবে যে সেইটাতে যদি তুমি একটা ভুল করো, সেটা হয়ে যেতে পারে যে হয়তো ওইটার এক্স্যাক্ট মান ছিল 16.9 সেন্টিমিটার। তাহলে দেখো 0.1 সেন্টিমিটারে তুমি ভুল অলরেডি করে দিয়েছো। তাহলে এই ত্রুটিটাকে এড়ানোর জন্য কি করা হয় জানো, যে এইটার মানটা তুমি একবার পরিমাপ না করে তুমি 10 বার পরিমাপ করো বা 20 বার পরিমাপ করো। তাহলে 10 বার যদি কোনো এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করো, তাহলে একবার দেখলে 17 পেলে, একবার 16.9 পেলে, একবার পেলে 16.8 পেলে, আরেকবার পেলে 17 পেলে, আরেকবার 16.8 পেলে, একবার 16.9 পেলে। এইভাবে দেখবে অনেকবার যখন ডেটাটা নেবে, তাহলে একবার এক এক রকম মান পাচ্ছ। দিয়ে তুমি কি করবে, তুমি যদি এদের গড় করে নাও, এদের যদি গড় নিয়ে নাও, তাহলে এই গড় নিয়ে যে মানটা পাবে সেটাই হবে অ্যাকচুয়ালি এর এক্স্যাক্ট ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু যেটাকে বলা হয়, বা ট্রু ভ্যালু বলা হয়। এর যে সঠিক যে মান, অ্যাকচুয়াল ভ্যালু দৈর্ঘ্যটার, বা ট্রু ভ্যালু বা সঠিক যে মান, সেটা কি হবে, আমি কি করবো যে এইটার একবার না মেপে ওটাকে অন্তত পক্ষে 5 বার বা 10 বার পরিমাপ করে সেইটার গড় নেব। বুঝতে পারলে? তাহলে যেটা ট্রু ভ্যালুটাকে প্রকাশ করা হয় কি করে, এক্স বার দিয়ে, বার মানে হলো গড় দিয়ে, প্রথমবার যে মানটা পেয়েছে সেটাকে x1, তারপরে একটা x2, এটা x3, x4, এভাবে ডেটা দিয়ে মান দিয়েছে, দিয়ে বললে কি, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 n বার মনে করো তুমি মেপেছো xn, বাই কী হবে, n দিয়ে ভাগ করে দাও। তাহলে এই যে ভ্যালুটা পেলে, এই এক্স বারের যে ভ্যালুটা পেলে, এইটাই হলো কি বলতো অ্যাকচুয়ালি, যে এই যে দৈর্ঘ্যটা তোমাকে মাপতে দিয়েছিলাম সেই দৈর্ঘ্যটার সঠিক মান বা অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। বুঝতে পারলে? এটা হচ্ছে ট্রু ভ্যালু। আচ্ছা, এই যে ট্রু ভ্যালুটা যেটা পরিমাপ করলাম, এই যে ট্রু ভ্যালু যেটা পরিমাপ করলাম, এইটা কি একদম পারফেক্ট ঠিক হবে? সেটা তো ঠিক নাও হতে পারে। এই যে দৈর্ঘ্যটা যেটা পরিমাপ করলাম সেটা আমি বললাম যে এটাকেই সঠিক মান বলা হয় বা অ্যাকচুয়াল মান বা ট্রু ভ্যালু বলা হয়, কিন্তু তারপরেও দেখো তুমি 10 বার পরিমাপ করার পরেও কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে যে স্যার এরকম তো হতেই পারে যে না স্যার কিছু তাও গন্ডগোল থেকে গেল। হ্যাঁ, থাকতে পারে, সেজন্য এটাকে অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু বলা হয়। এইটা অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু বা সঠিক মান বলা হয় ঠিকই, কিন্তু এটা এর চূড়ান্ত মান নয়। চূড়ান্ত মান কাকে বলে? চূড়ান্ত মান কি? অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? মানে হলো যে এইটা এমন একটা মান যেটা কি বলতো কোনোভাবেই চেঞ্জ হওয়া পসিবল না। এটাই হচ্ছে একদম এর চূড়ান্ত পর্যায়। সঠিক, এটা সঠিক,
কিন্তু চূড়ান্তটা হলো তার থেকে বেশি সঠিক, বুঝতে পারলে? এটা হলো অ্যাকচুয়ালি এক্স্যাক্ট, ঠিক আছে? আর এই যে ট্রু ভ্যালু আছে, ট্রু ভ্যালুর মধ্যেও কিছু পরিমাণ কিন্তু ভুল থাকতে পারে। সেজন্য চূড়ান্ত যে মান সেটাকে এক্স দ্বারা লেখা হয়, এক্স ইজ ইকুয়ালস টু কি লেখা হয়, এক্স বার প্লাস মাইনাস এই এপসাইলন বার লেখা হয়। দেখো জিনিসটা বোঝো, এইটা হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমি পরিমাপ করলাম, কিন্তু পরিমাপ যেটা করেছি তারও মধ্যেও কিছু পরিমাণ ভুল ত্রুটি থাকতে পারে। সেই যে ভুল ত্রুটিটা থাকতে পারে, হতে পারে কি সে ভুলটা প্লাস আকারে জয়েন করাতে হতে পারে বা বিয়োগও করতে পারে, হতে পারে। মানে কি, মানে হলো আমি দেখলাম যে এইটার দৈর্ঘ্য যেটা আমি পেলাম সেটা হলো 16.9 পেলাম, ঠিক আছে? আর এখানে ত্রুটি যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 0.1। তার মানে আমি বলতে পারি যে এর ভ্যালু 16.9 প্লাস 0.1 মানে 17 হতে পারে, অথবা 16.9 মাইনাস 0.1 অর্থাৎ 16.8 হতে পারে। তার মানে এর যে চূড়ান্ত মান সেটা 17 থেকে 16.8-এর মধ্যেই থাকবে। এটাই হচ্ছে এর চূড়ান্ত মান। চূড়ান্ত মানকে এইভাবে প্রকাশ করা হয়। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। হ্যাঁ, আর এখান থেকে পার্সেন্টেজ ত্রুটি বা শতকরা ত্রুটি কত হয় সেটাও পরিমাপ করা হয়। শতকরা ত্রুটির জন্য আমরা কীভাবে লিখব, যে এটা তো আমরা ত্রুটি বললাম, আর এটা হলো এক্স হলো চূড়ান্ত মান, তাহলে চূড়ান্ত মানে কতটুকু ত্রুটি ইন্টু 100%, এইভাবে কিন্তু পার্সেন্টেজ এরর কিন্তু আমাদের ক্যালকুলেশন করা হয়ে থাকে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মোটামুটি দেখো আজকে পর্যন্ত যে দ্বিতীয় যে ক্লাসটা হলো, আজকে আর এদিকে তেমন কিছু নেই এই চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? তাৎপর্যপূর্ণ সংখ্যাটা একবার দেখে নিও তোমরা বই থেকে। তো ব্যাপার হচ্ছে যে এইখান পর্যন্ত যেটুকু আলোচনা হলো, ঠিক আছে, তো এইটুকু কি বলতো, মানে এক্সামের রেসপেক্ট থেকে যদি দেখো, ঠিক আছে, এক্সামের যদি চিন্তাভাবনা থেকে দেখো, এখান থেকে কোশ্চেন আসবে না, আমি বলে দিলাম তোমাকে, ঠিক আছে? মানে এখান থেকে কোশ্চেন আসবে না, কিন্তু যখন প্র্যাকটিক্যাল করতে যাবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালে এটাকে কাজে লাগবে। আরেকটা বিষয় হলো যে যখন পরবর্তী সময় কোনো একটা বিষয় বোঝার চেষ্টা করবে, তখন এই যে ক্লাস দুটো নিলাম, এই দুটো ক্লাস কিন্তু তোমাকে হেল্প করবে, ঠিক আছে? তো তোমরা সবসময় সব কিছু কিন্তু এক্সামের পার্সপেক্টিভ থেকে দেখলে হবে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো জানার জন্য বা বোঝার জন্য বা ফিজিক্সকে বোঝার জন্য কিন্তু কাজে লাগবে, সেই দিক থেকে ভাববে এখানে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু, এই চ্যাপ্টারটাও কিন্তু একটু ভালো করে থরলি পড়ো। এক্সামে কোশ্চেন আসুক বা না আসুক, তার থেকে বড় কথা হলো এই জায়গাগুলো তোমাকে জানতেই হবে আর কি। ফিজিক্স যদি বুঝতে হয় সঠিকভাবে, তাহলে এগুলো তোমাকে জানা মাস্ট, এর কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো যাই হোক, আপাতত আজকের মতো এখানেই শেষ করলাম। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমরা অনলাইন ক্লাসে করব। তো তোমাদের এই ক্লাসটা অ্যাকচুয়ালি শুক্রবার হওয়ার কথা ছিল, তো আমি সময় পাইনি, সেজন্য আজকে দিলাম। আবার বুধবার যেমন যথারীতি ক্লাস হয় সেরকম বুধবার ক্লাস হবে। ওকে, আর বুধবার ক্লাস নিয়ে তারপরে তোমাদেরকে আর কি অনলাইনে তোমাদের সাথে মিট আপ হবে। ওকে, যাই হোক, ঠিক আছে, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।